সৈয়দপুরের রেলওয়ে জমিতে নানা স্থাপনা অবৈধ দখল দ্বারা হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা। দেশের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস। পরিবারের কাছে হস্তান্তর করা হলো হারিস চৌধুরীর দেহাবশেষ, এমন ঘটনার পুনরাবৃত্তি চান না স্বজনরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, জমকালো আয়োজনে দেওয়া হলো ইটিভি সিজিএফবি অ্যাওয়ার্ড, সাংস্কৃতিক উন্নয়নে পাশে থাকার ঘোষণা 21-এর কর্ণধার আব্দুস সালামের। নীলফামারী সৈয়দপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল বাণিজ্যিক ভবন, বহু ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক ভবন। বহুতল ভবনগুলোতে ভাড়ায় চলছে বিভিন্ন ব্যাংক, বিমা, আবাসিক হোটেল আর রেস্তোরাঁ। অবৈধ দখল দ্বারা এসব থেকে হাতিয়ে নিচ্ছেন কারি কারি টাকা। দখলের কথা স্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের সম্পদ অপদখল নিয়ে নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। সৈয়দপুর শহরে রেলওয়ে জমির পরিমাণ 799 একর। এর মধ্যে 110 একর জমির ওপর রেলওয়ে কারখানা ছাড়াও রয়েছে নানা দপ্তর, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদের কোয়ার্টার। অপারেশনাল এলাকা 373 একর, কৃষি আর পুকুর 274 একর জমিতে। তবে এসব সম্পত্তির বড় অংশই দখল হয়ে গেছে। অপারেশনাল এরিয়া বাদে রেলওয়ে কর্তৃপক্ষ 80-র দশকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পৌরসভার জন্য 25.75 একর জমি রেলওয়ের মালিকানা থাকা শর্তে ব্যবহারের অনুমতি দেয়। আইন অনুযায়ী জমির আকার আকৃতি পরিবর্তনের সুযোগ নেই, তবে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। এছাড়া নানা সময়ে পৌরসভা দখল করেছে আরও প্রায় 75 একর। অবৈধভাবে অপারেশনাল এরিয়ার কোয়ার্টার, বাংলো দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট। 75 একরের জায়গা এখন পৌরসভা সেখানে দখল করে আছে প্রায় 100 একরের উপরে। অনুমতি ছাড়াই বলা যায় বা নিয়ম ছাড়াই অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে। রেলের কিন্তু প্রচুর পতিত জমিও আছে, যে জমিগুলো নানাভাবে মানুষ জোর জবরদখল করে রাখছে। যারা বসবাস করতেছেন তাদের কাছে যদি সহজ কিস্তিতে যদি দিয়ে দেওয়া হয় বা এককালীন যদি দিয়ে দেওয়া হয়, মানে রেলও রাজস্ব পাবে, অনেক টাকা রাজস্ব পাবে। বাজার এলাকাটি মোটামুটি 80% জমি রেলের জমির মধ্যেই রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, রেলওয়ে ও সৈয়দপুর পৌরসভার সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। উচ্চতর আদালতে মামলা চলমান আছে। সেই মামলা চলমান থাকায় আমরা সৈয়দপুর পৌরসভা থেকে উক্ত সম্পত্তিতে যারা বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করছেন তাদের আমরা প্ল্যান বা নকশা অনুমোদন দিতে পারছি না। কর্তৃপক্ষ বলছে, ম্যাজিস্ট্রেসি না থাকায় দখল উচ্ছেদে নানা দপ্তরের সহায়তা লাগে, অভিযানে হামলার শিকার হতে হয়। আমাদের সমস্ত প্রোটেকশন দিয়ে আমরা চেষ্টা করতেছি এগুলো করতে, তারপরেও কিছু দুর্বৃত্ত থাকবে, এগুলো হবে, আমরা সেগুলো সুযোগ পেলে মোকাবেলা করতেছি, অ্যাকশনে যাচ্ছি। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, এখন আর দখলবাজির সুযোগ নেই। রেলওয়ে সম্পত্তি বিষয়ক মামলাগুলো নিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। এখানে যদি এখনো না হয়ে থাকে তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের কয়েকটি স্থানে এখনও চলছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কুয়াশা ও হিমেল বাতাসে বিপাকে সাধারণ মানুষ। এই অবস্থা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না।
হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রয়াত হারিস চৌধুরীর দেহাবশেষ। সিলেটের কানাইঘাটে রোববার সন্ধ্যার আগেই দাফনের সিদ্ধান্ত জানিয়েছে পরিবার। দেরিতে হলেও ন্যায় বিচার মিলেছে, এমন নৃশংস ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পিতার দেহাবশেষ গ্রহণ করে এমনটাই জানান কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2021 সালের 3 সেপ্টেম্বর মৃত্যু হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর। পরিচয় গোপন রেখে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ার এক মাদ্রাসা প্রাঙ্গণে দাফনও করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় তার পরিচয়। শনিবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে হারিস চৌধুরীর দেহাবশেষ গ্রহণ করেন তার মেয়ে। আমি ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি এবং এত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো দ্যাট আই এম হ্যাভিং টু রিলিভ দ্য মোমেন্ট। এটার জন্য আল্লাহর কাছে আমি বিচার প্রার্থী, আপনারা সবাই বিচার প্রার্থী হন। বাবার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার পুনরাবৃত্তি চান না কন্যা সামিরা চৌধুরী। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়। সিলেটের কানাইঘাটে এতিমখানা প্রাঙ্গণে দাফনের সিদ্ধান্ত জানিয়েছে হারিস চৌধুরীর পরিবার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হলো ইটিভি সিজেএফপি সম্মাননা। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন 21 টিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। দেশের সাংস্কৃতিক উন্নয়নে 21 টেলিভিশন সব সময় পাশে থাকবে বলে ঘোষণা দেন আব্দুস সালাম। সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুম। 21 টেলিভিশন সিজেএফবি পারফরমেন্স পুরস্কার প্রদানের জন্য এমন জমকালো আয়োজন। দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় বছরের সেরাদেরকে বাছাই করে প্রতি বছরই দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, দেশের সংস্কৃতির উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে 21 টেলিভিশন। ভবিষ্যতেও এমন আয়োজনের সাথে থাকার ঘোষণা দেন তিনি। 21 টেলিভিশন বরাবরই বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করেছে। এই যে নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে ইটিভি কাজ করতে চায়, এবং ইটিভি কাজ করতে যে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক বাধার সম্মুখীন হয়েছে। আমি পার্সোনালিও অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি, জেল খাটতে হয়েছে। এই যে সত্য, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই কারণে। সো আমার মনে হয় এখন আমাদের দেখেন 5ই আগস্টের পর আমরা কিন্তু মুক্ত গণমাধ্যমের যে স্বাদ, সেটা কিন্তু আমরা সবাই পাচ্ছি, সবাই কিন্তু বলতে পারছি, সবাই যার যার, এইটাই তো অনেক পাওয়া। এতদিন পরে এত সুন্দর একটি আয়োজন করেছে সবাই মিলে আমরা একসাথে, ইটিভি অ্যান্ড সিজেএফবি। ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর আস।
তো সবাই এভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করব, এটাই আমার সবার কাছে চাওয়া। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন 21 টেলিভিশনের এই দুই কর্ণধার। এবার সিজেএফবি আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক শফিক রেহমান। 23তম সিজেএফবি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, অভিনেত্রী জয়া আহসান, সাংবাদিক ফাহিম আহমেদ, বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর। 23তম সিজেএফবি সেরা পুরুষ শিল্পীর পুরস্কার পেয়েছেন রিয়াদ ও তানজিদ সারওয়ার। এবার সিজেএফবি সেরা নারী শিল্পীর পুরস্কার পেয়েছেন নাজমুম মুনিরা নেন্সি। সেরা গীতি কবি অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ ইকবাল। বেস্ট মিউজিক ডিরেক্টরের পুরস্কার পান প্রিন্স মাহমুদ। সেরা টেলিভিশন রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকির আরজু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার 21 টেলিভিশনের চেয়ারম্যান, আমার সিইও এবং আমার ভাইস চেয়ারম্যান এবং আমার 21 টেলিভিশনের নিউজের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই অ্যাওয়ার্ডটি আসলে আমার না, আমাদের সবার। এছাড়া এই অনুষ্ঠানে পারফর্ম করেন পরিমণি। সিজেএফবির বিগত 22 বছরে 21 টিভি টানা 7 বছর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথম টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবির সঙ্গে যাত্রা শুরু করল 21 টেলিভিশন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শীতের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গার প্রতিনিধি আতিয়া রহমান। আতিয়ার, চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ কেমন দেখছেন? এছাড়া এই বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ। চুয়াডাঙ্গায় তীব্র হাওয়ায় ও চুয়াডাঙ্গার তীব্র ঠান্ডায় ও রেমেল হাওয়ায় এখানে হাসপাতালগুলোতে শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে। এই রোগীদের ভিতরে বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি সংখ্যক। এদিকে ঘন কুয়াশার কারণেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিম্ন আয়ের মানুষরা। তারা সকালে এই ঠান্ডায় বের হয়ে কাজ পাচ্ছে, আবার কেউ কাজ পাচ্ছে না, ফিরে যেতে হচ্ছে। এবং তাদের এই দৈনন্দিন আয় যারা করে তাদের জন্য এই ঠান্ডায় খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এদিকে এই উচ্চবিত্তরা আমাদের যত যে পরিমাণ কম্বল দিচ্ছে তার চাইতে আরেকটু বেশি হলে পারে ভালো হতো বলে নিম্ন আয়ের মানুষেরা জানায়। কৃষকরা বলছে তাদের বীজতলাতে এই ঘন কুয়াশার কারণে বীজগুলো হলুদ হয়ে যাচ্ছে। এদিকে এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমাদের শীতের ঠান্ডাজনিত রোগের শেষ। ধন্যবাদ আতিয়ার আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ারের কাছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 36 জন নিহত, মৃতের সংখ্যা 45,500। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। যশোরের সাবেক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর। তার বাবাও পৌর কাউন্সিলর ছিলেন এবং প্রায় 2 যুগ আগে প্রতিপক্ষের গুলিতে খুন হয়েছিলেন। পুলিশ জানায়, টাকা নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় পলাশকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে জানানোর পর পলাশের ফোন ট্র্যাক করে পরিত্যক্ত একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রইস নামের এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সৈয়দপুরের রেলওয়ের জমিতে নানা স্থাপনা, অবৈধ দখলদাররা হাতিয়ে নিচ্ছেন কারি কারি টাকা।
দেশের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস। পরিবারের কাছে হস্তান্তর করা হলো হারিস চৌধুরীর দেহাবশেষ, এমন ঘটনার পুনরাবৃত্তি চান না স্বজনরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।